আওয়ামী লীগের লকডাউন ঘিরে সতর্ক অবস্থানে সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের নাশকতা দমনে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ দলের নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি জনগণের। অভ্যুত্থানের পর দলটির জনসম্পৃক্ততা নিয়ে প্রশ্ন। 2-3 দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত, বললেন আইন উপদেষ্টা। সব দলের প্রত্যাশাকেই প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি। এবং নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, বলছে বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয়, হুঁশিয়ারি জামায়াতে। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ারিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বরের লকডাউন ঘিরে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেছেন, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আশঙ্কার কারণ নেই। সন্দেহভাজন কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। সোমবার রাত এবং মঙ্গলবার সকালে ঢাকার রায়েরবাগ, যাত্রাবাড়ী, উত্তরা, বাড্ডা, শাহজাদপুর এবং ধানমন্ডি এলাকায় কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। রাজধানীর বাইরেও বেশ কিছু স্থানে ঘটে এমন ঘটনা। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির প্রেক্ষাপটে বাসে আগুনের ঘটনায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। এসব ঘটনার মধ্যেই সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি বলেন, আওয়ামী লীগের লকডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা। আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সন্দেহভাজন কাউকে দেখলেই আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান উপদেষ্টা। সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো, এবং আপনারা এটা একটু টিভির স্ক্রলও দিয়ে যান, কাউকে সন্দেহভাজন মনে হলে এটা আমাদের জন্য খুবই একটা উপকার হবে। নির্বাচনের প্রস্তুতি ভালোভাবেই হচ্ছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচনের প্রস্তুতি ব্যাপারে। সব বাহিনীগুলি তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। 13 নভেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ একটি দল দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানিয়েছেন, বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে সেই দলটির কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের নাশকতা প্রতিহতে পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাজ্জাদ আলী। 5 আগস্টের মতোই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণের আহ্বান জানান তিনি। দুর্বৃত্তদের প্রতিরোধের জন্য আমরা যেমনটি নগরবাসীর সাহায্য চাই, তেমনি আমাদের সাথে এই দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার এবং আইনে সোপর্দ করার জন্য বিগত 1 বছরের বেশি বাংলাদেশ আর্মি, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা দিয়ে যাচ্ছেন। 13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। নিষিদ্ধ ঘোষিত দলের অনেক পদবিধারী লোককে আমরা অ্যারেস্ট করছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের নৈরাজ্য বা নাশকতা করতে নামলে কঠোর হাতে তা প্রতিহত করা হবে। 13 নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে এমন প্রতিক্রিয়া সাধারণ মানুষের। আর পুলিশ বলছে, যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। রাজধানী জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। মফিউর রহমানের প্রতিবেদন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ 13 নভেম্বর ঢাকা লকডাউনের পরিকল্পনা করেছে বলে নানা মাধ্যমে খবর পাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা বেড়ে গেছে। এরই মধ্যে কয়েক জায়গায় পোড়ানো হয় গাড়ি, ফোটানো হয় ককটেল। এতে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক।
রাজধানী ঘুরে দেখা যায় সবখানে জনজীবন স্বাভাবিক, তবে বাড়ানো হয়েছে নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, প্রস্তুত রাখা হয়েছে জলকামান। রাজধানীর প্রবেশপথগুলোতেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সন্দেহজনক গতিবিধি দেখলেই চেক করা হচ্ছে যানবাহন। সাধারণ মানুষ বলছে, আওয়ামী লীগ ২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যা চালানোর মধ্য দিয়ে জনসম্পৃক্ততা হারিয়েছে। তারা এবার কোনো বিশৃঙ্খল পরিস্থিতি করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান সাধারণ মানুষ। ২৪ সালে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই গেছে হাসিনা, মনে হয় না আমাদের সাধারণ জনগণ তাদেরকে অবশ্যই প্রতিহত করবে। সমাজকে উশৃঙ্খল করার জন্য আর কি তারা এই ধরনের ছোট ছোট পরিকল্পনা করছে এবং মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। যারা দুঃশাসন দেখেছে তারা তো অবশ্যই তার প্রতিহত করবে। তাদের এই যে কর্মসূচি ডাক দিয়েছে, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই 13 তারিখ রাস্তায় নামতে পারবে না। আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করবো ইনশাল্লাহ। আর পুলিশ বলছে, তারা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটর করছে। প্রতিনিয়ত সংগ্রহ করা হচ্ছে গোয়েন্দা তথ্য। কোনো ধরনের নাশকতা চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও জানানো হয়। বেশ কয়েকটা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর বাইরে নগরের বিভিন্ন স্থানে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে। 13 নভেম্বরে কিছু কর্মসূচি নাম দিয়ে যেসব কর্মকাণ্ড বা প্রচারণা অপপ্রচার ছড়াচ্ছে, সেই সব অপপ্রচার বা কর্মসূচির সাথে এইসব ঘটনা কোনো যোগসূত্র আছে কিনা সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। দুষ্কৃতকারীদের যে কোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রয়োজন ব্যবস্থা নেওয়ার মতো প্রস্তুতি আমাদের রয়েছে এবং আমরা সতর্ক অবস্থায় আছি। এনসিপির কার্যালয় ও নির্বাচন কমিশনের সামনে নাশকতার সময় গ্রেপ্তার 2 জন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলেও জানায় পুলিশ। যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এই ঘটনার পেছনে কারা ইন্ধন দিচ্ছে, কারা অর্থ সরবরাহ করছে এবং কি উদ্দেশ্যে তারা এই ঘটনাগুলো ঘটেছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশে জ্বালাও পোড়াও চালিয়ে দলটি প্রমাণ করছে সন্ত্রাসী কর্মকাণ্ডই তাদের নেশা। কুমিল্লার চৌদ্দগ্রামে একটি স্কুল ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যতই চক্রান্ত হোক, দেশি বিদেশি কোনো শক্তি আগামীর নির্বাচন ঠেকাতে পারবে না বলে জানান তিনি। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখানে কোনো শক্তি নাই, কোনো আওয়ামী লীগের এই একটা দুইটা ককটেল নাই বা কোনো দেশি বিদেশি কোনো শক্তি নাই এই ইলেকশনকে তারা বানচাল করতে পারে। মোটিভগুলো বিশ্লেষণ করে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই কাজ। এই কাজগুলোর মাধ্যমে প্রমাণ করছেন এই যে কেন তাদেরকে সবাই ফ্যাসিস্ট বলে এবং কেন তাদেরকে আসলে এই ব্যান করা হয়েছিল। 2-3 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত সভা শেষে এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন, রাজনৈতিক দলের ঐক্যমতের দিকে তাকিয়ে না থেকে সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার। তবে সব দলের প্রত্যাশাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। মোটা দাগে জনগণের স্বার্থই জুলাই সনদে প্রতিফলিত হবে বলেও জানান আসিফ নজরুল। আমরা নিজেদের মতো কাজ করেছি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে আর্মি সার্ভিস কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার সকালে খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের 44তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানিয়েছেন। এ সময় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন তিনি। নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নোট অব ডিসেন্ট সহ স্বাক্ষরিত জুলাই সনদের বাইরের কোনো সিদ্ধান্তই বিএনপি মানবে না বলে সাফ জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন কিছু হলে সরকারকেই তার দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যুতে সিদ্ধান্তের জন্য রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় বেঁধে দেয় সরকার। এ বিষয়ে বিএনপির অবস্থান ঠিক করতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলটির নীতি নির্ধারকরা। পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী দলগুলো। জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারানো দলগুলোই সাম্প্রতিক বিশৃঙ্খলায় জড়িত। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো বিধান নেই। আদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতির। যদি কোনো আদেশ জারি করতে হয়, সেই আদেশের মর্যাদা যদি আইনি হয়, সেই আদেশ জারি করার মতো কোনো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই। গণভোটের বিষয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্যের স্বার্থে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম। সে জায়গায় আমরা আছি। এদিকে ঠাকুরগাঁয়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন পিছিয়ে গেলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সংস্কারের বিষয়ে জোর করে কিছু চাপানো হলে এর দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, দায় সরকারকে নিতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাইয়ের চেতনার প্রতি সম্মান না থাকলে জাতীয় নির্বাচনে মানুষের মত কিভাবে গুরুত্ব পাবে এমন প্রশ্ন রেখেছেন তিনি। মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরেই গণভোট আয়োজন সহ 5 দাবিতে আয়োজিত 8 দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন হয়েছে উল্লেখ করে এর বাস্তবায়নে গড়িমসি করলে কঠিন পরিস্থিতি হবে বলেও জানান জামাত আমির। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকারের বিপক্ষে অবস্থানকারীদের সঙ্গে এনসিপির জোট সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের চাষারায় এনসিপির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন শেষে একথা বলেন তিনি। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গেল 2 দিনের কার্যক্রমেই তা প্রমাণ হয়েছে। দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন সন্ত্রাস জ্বালা পোড়াও, এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে, এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। সীমানা নিয়ে মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে কথা বলেছেন তিনি আরও বলেছেন, বৃহস্পতিবার থেকেই শুরু হবে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ, আলোচনায় স্থান পাবে আরপিও। এমআর আসাদের রিপোর্ট।
বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল রাখতে আদালতের সিদ্ধান্তের বিষয়ে ইসির সঙ্গে আলাপ করতে নির্বাচন ভবনে আসে একটি প্রতিনিধি দল। আদালতের সিদ্ধান্তের বিপরীতে আপিল না করতে ইসিকে অনুরোধ করেন তারা। বিকেলে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, সীমানা নির্ধারণ জটিলতার প্রভাব পড়তে পারে তফসিল ঘোষণার দিনক্ষণে। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কী বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। আমরা সিদ্ধান্তটা পাওয়ার পরে কমিশন এ ব্যাপারে ব্যবস্থা নেবেন যে আপিলে যাবেন নাকি এটা মেনে নেবেন। এখনো পর্যন্ত আমরা সার্টিফাইড কপিটা পাইনি। সংশোধিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়েও কথা বলেন ইসি সচিব। 44 ধারাটা যদি দেখেন তাহলে ওখানে কি কি জিনিস নিষিদ্ধ করা আছে, ওখানে বলা আছে একটা নির্বাচনের কালের সভায় 3টার অধিক মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। এছাড়া মৌলিক পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার পোস্টারকে নিষিদ্ধ করা হয়েছে। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ নিয়ে মত বিনিময় হবে বলেও জানান আক্তার আহমেদ। আমাদের চেষ্টাটা আছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে সে বিষয়ে আপিল বিভাগের রায় 20 নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে 10ম দিনের শুনানি শেষে এদিন ধার্য করেন। এদিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে খায়রুল হকের রায় বাতিল হবে বলেও এ সময় প্রত্যাশা করেন তিনি। আরও জানাচ্ছেন মেজবা রহমান। সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় 20 নভেম্বর। টানা 10 দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত রায়ের দিন ঠিক করেন। শেষ দিনের শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষ, সুজন সম্পাদক ও বিএনপি পক্ষের আইনজীবী। তারা জানান, নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল জরুরি। এই দেশের সর্বোচ্চ আদালতকে খায়রুল হক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এই ত্রয়োদশ সংশোধনী। এই বৈধ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ করতে গিয়ে তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা, রাজনৈতিক কিছু বিষয় সামনে এনেছেন যেটা বিচারক এবং বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যায় না। সে কারণে এই রায়টি আমরা পূর্ণাঙ্গভাবে বাতিল চেয়েছি। আমি চেয়েছি যে আদালত যে রায়টা রিভিউ করছেন বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে যে রায়, সেটা বাতিল করবে। ডেমোক্রেসি আর ফ্রি ফেয়ার ইলেকশন দুটা হলো যমজ সন্তানের মতো। যদি ফ্রি ফেয়ার ইলেকশন না হয় তাহলে ডেমোক্রেসি শেষ পর্যন্ত জীবিত থাকতে পারে না। এদিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশের মুমূর্ষ গণতন্ত্রকে নিরাময় করতে পারে উল্লেখ করে গণতন্ত্রের ভিত মজবুত করতে এটি ফেরানোর বিকল্প নেই বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকারকে যদি আমরা বলি, গণতন্ত্রকে যদি বলি কোহিনূর, তাহলে সেই কোহিনূরকে রক্ষা করার জন্য তত্ত্বাবধায়ক সরকার এমন একটি ব্যবস্থা যা বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করে বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেয়। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। মিজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা 18 আসনে সৎ পরিচ্ছন্ন ব্যক্তিকে ধানের শীষের মনোনয়ন দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আসনটির 4 জন মনোনয়ন প্রত্যাশী। কোনো চাঁদাবাজ সন্ত্রাসকে মনোনয়ন না দিতে তারেক রহমানের প্রতি অনুরোধও জানিয়েছেন তারা। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় আজমপুরে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মনোনয়ন প্রত্যাশীরা জানান, সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকলে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
গেল ৩ নভেম্বর বিএনপি সারা দেশে ২৩৭টি আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করলেও ঢাকা ১৮ আসন সহ মোট ৬৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা থেকে বিরত থাকে। ঢাকা ১৮ পরে ঘোষণা করা হবে। মঙ্গলবার বিকেলে দেখা গেছে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এক বিরল দৃশ্য। অতীতে ভিন্ন অবস্থান থেকে রাজনীতি করলেও এবার তারা এক প্ল্যাটফর্মে এসে ধানের শীষের পক্ষে গণমিছিল সমাবেশে অংশ নেন। ঢাকা ১৮ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিনকে দেখা গেল একই প্ল্যাটফর্মে। ১৮ আসনে বিভিন্ন থানা ওয়ার্ড থেকে বিএনপির হাজারো নেতাকর্মী মিছিলে প্রমাণ করে দল মনোনীত প্রার্থীকে জেতাতে আসনটিতে বিএনপি কতটা ঐক্যবদ্ধ ও শক্তিশালী অবস্থানে রয়েছে। এই ঐক্যের ধারাবাহিকতা বজায় থাকলে ঢাকা ১৮ আসনের ধানের শীষের প্রার্থীর বড় ব্যবধানে বিজয়ী হতে পারে বলেও আশা জানান দলীয় নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা ১৮ আসনে সন্ত্রাস চাঁদাবাজকে মনোনয়ন না দিয়ে সৎ ও পরিচ্ছন্ন ব্যক্তিকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করার দাবি জানান আসনটির ৪ জন মনোনয়ন প্রত্যাশী। আমরা নেতা রপ্তানি করতে পারবো, বাইরে থেকে নেতা আমাদের আমদানি করার দরকার নাই। অনেক যোগ্য সৎ নেতা ১৮ আসনে আছে ভাইয়ের আমার। ধানের শীষের প্রতি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধানের শীষের প্রতি বিশ্বাস থাকি, ধানের শীষ দিয়ে জনগণ ধারা ধারা যায়। ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের কথাও জানান তারা। মানুষের কাছে যাব, কথা বলবো, নির্বাচন করব, আপনাদের কাছে সকল কিছু খুলে ধরবো, খুলে বলবো, ইনশাআল্লাহ আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং দল যাতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আমরা সেই বিশ্বাস রাখি। জনগণের পছন্দ লোক, এই ১৮ আসনের ভোটারদের পছন্দ লোককেই তারেক রহমান মনোনয়ন দিলে আমি বিশ্বাস করি তারেক রহমানের সিদ্ধান্তকে আমরা মেনে নেব। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান ঢাকা ১৮ আসনের মনোনয়ন প্রত্যাশীরা। আমরা দেশের সকলকে নিয়ে সবাইকে নিয়ে একটা সুন্দর দেশ গড়তে চাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে আলম এশিয়া পরিবহনের একটি বাস পুড়ে গেছে। এ ঘটনায় বাসের চালক দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সোমবার রাত 3:15টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুকনুজ্জামান। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ফুটবলের খবর। এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফার 4 দিনের ঢাকা সফর স্থগিত হয়েছে। আগামী 23 নভেম্বর তার বাংলাদেশে আসার কথা থাকলেও ব্যক্তিগত কারণে সফর পিছিয়ে দিয়েছেন তিনি। বাফুফে সূত্রে জানা গেছে বিষয়টি। এই সফরকে কেন্দ্র করে আগেই বিস্তারিত কর্মসূচি ঠিক করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পাকিস্তান সফর শেষে ঢাকায় আসার কথা ছিল সালমান বিন ইব্রাহিমের। এ সফরে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে এএফসির সহযোগিতা চাওয়ার বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সফর স্থগিত হওয়ায় আপাতত থমকে গেছে এসব পরিকল্পনাও। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগের লকডাউন ঘিরে সতর্ক অবস্থানে সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের নাশকতা দমনে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ দলের নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হওয়ার হুঁশিয়ারি জনগণের। অভ্যুত্থানের পর দলটির জনসম্পৃক্ততা নিয়ে প্রশ্ন। 2-3 দিনের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত, বললেন আইন উপদেষ্টা। সব দলের প্রত্যাশাকেই প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি। এবং নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, বলছে বিএনপি। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয়, হুঁশিয়ারি জামায়াতের। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।